অনেক বড় বড় নেতা আছে যারা নিহত হয়েছে এবং একটা পর্যায়ে যে 2004 সালে 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে হাওয়া ভবনের মাধ্যমে চক্রান্ত করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন, কিন্তু সেখানে তো 19 জন আইবি রহমান সহ 19 জন মারা গিয়েছেন। কিন্তু এইরকম কর্মকাণ্ড আমরা করিনি। এবং আরেকটা কথা বলি এখানে, আমি একটা শেষ করে নেই, এটা বলি, ওনারা বলছেন আমরা বৈরী আচরণ করছি। আপনি যদি ক্যাটাগরি করে হিসাব করেন যে 90-র পর থেকে যে ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, অলমোস্ট বিএনপি এবং আওয়ামী লীগ সমান সমান সময়ে ক্ষমতায় আছে। এখন বিএনপি শুধু 1 বছর ক্ষমতা দেয়, বিএনপি 1 বছরের মধ্যে পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। অথচ এই আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় ছিল না, 21 বছরের মধ্যে বঙ্গবন্ধুর ছবি একবার কোনো টিভিতে দেখানো হয় নাই, কোনো পত্রিকায় বের হতে দেয় নাই বিশেষ বিবৃতি। আমরা 21 বছর অপেক্ষা করার পরে ক্ষমতা এসেছি, আর বিএনপি 1 বছর সহ্য করতে পারে। এই হিসাবে আমরা 21 বছর ছিলাম না। উনি জবাব দেবেন। আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, এটিও তো সত্য যে 2009-এ যখন মহাজোট সরকার শপথ নেয়, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু বিএনপি গিয়েছিল এবং তারা সহযোগিতা করবে বলে বেগম জিয়াও বক্তৃতায় বলেছেন। আমরা তো সত্যি কথা, এইটাই হলো আমাদের গণতন্ত্র। একটা নির্বাচন হবে, সবাই আবার 5 বছরের জন্য ক্ষমতা চালাবে, যদি ঠিক মতো না চালায় 5 বছর পরে জনগণ ম্যান্ডেট দিবে। হ্যাঁ, তো এখন আপনি পাপিয়া, আপনার যেমন আমি বলি, আপনাকে তো টকশোর যে হিসাবে আপনাকে মানে বিমান বিদ্বেষী গোলা হিসাবে কাউন্ট করা হয় টকশো। এইখানে আপনি মনে করেন টকশোতে এসে আপনি দেখেন আপনি টকশো করতে পারছেন। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন, আপনারা যে আমাদেরকে কোথাও কিছু করতে দিচ্ছে না, আপনারা প্রতিনিয়ত টকশো করছেন। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার এই বিমান বিদ্বেষী যে গোলা সেটা আপনি রাজপথে যে ছাড়েন, তাহলে কিন্তু আন্দোলন সফল হবে। এরকম ঘরে বসে কর্মসূচি দিয়ে পেট্রোল বোমা মারার মানে ব্যবস্থা করে দেওয়া, এইটা কিন্তু কোনো গণতন্ত্রের জন্য শুভ। আচ্ছা, এখন আমি অনেক কথা আপনি বলে ফেলেছেন। আপনাদের সাথে কথা বলতে গেলে সমস্যা হয় কি, আপনিও তরুণ আমিও তরুণ, আমিও ছাত্র রাজনীতি করছি, আপনার সম্পর্কে আমি জানি না করেছেন। এই জন্য আমাদের এই বুড়া মাঙ্গাত্তা আমলের এই সমস্ত মানে ছাত্র রাজনীতি বলতে আপনার চাইতে আমি মনে করি আমার বয়সে আমি আরো বেশি, আমি 35 ইয়ার্স যাবতে আমি একবার 81 সাল আমার যখন হলো ক্লাস 9-এ আমি পড়ি, তখন থেকে আমি করছি। বয়সে আপনার আমি 9টাকে কাউন্ট করছি না, আমি রাজনৈতিক বয়স করাটা আবার 25 বছরের। আচ্ছা, এখন ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের এই সবারই ট্র্যাডিশনাল কথা, 21শে আগস্ট, রহমতুল্লাহ মাস্টার, মমতাজউদ্দিন, তারপরে সবই সত্য, মানে আমাদের ট্র্যাডিশনাল না সবই সত্য। এস এম কিবরিয়ার মতো মানুষের প্রতি বিএনপির কি বৈরী আচরণ থাকবে যে তাকে হত্যা করতে হবে? আমাদের প্রথম প্রশ্ন। মমতাজউদ্দিন মাস্টারকে কে হত্যা করছে? আমার নিজের বাবার বাসার এলাকার, এবং মৃত্যুর 4 দিন আগে আমার বাবার বাসায় ভাত খেয়ে সে আসছে। তো কে তাকে হত্যা করেছে? ওই মমতাজ ভাইয়ের বউ, ওনাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। কিন্তু মামলাটা হলো কি পলিটিক্যাল। হত্যা করলো এক পক্ষ, মামলা করলো পলিটিক্যাল, এবং তার পরিবারের ভিতরে হত্যাকারী। তারপর আপনার রহমতুল্লাহ মাস্টার সাহেব যে মারা গেলেন, খুব ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আহসানুল্লাহ মাস্টার এই জুট ব্যবসাকে কেন্দ্র করে মঞ্চে জনসভার ভিতরে হাতাহাতি করে ধাক্কাধাক্কি, প্রত্যক্ষদর্শী। একবারে শুনেন, পলিটিক্সের ভিতরে সবকিছু চাপায় না। সেটা হলে তাহলে এসপিকে উইথড্র করা হলো কেন, এবং ওই যে সাক্ষী ছিল তাকে মেরে ফেলা হলো কেন? সাক্ষীকে কে মেরে ফেললো? এখন বলবেন যে বিএনপি মেরে ফেলছে। হ্যাঁ, বিএনপি মেরে ফেলছে। এখন আমাদের নামে বিভিন্ন আমরা ক্রস ফায়ার করছি, তখন সেটা সাক্ষীকে মেরে ফেলছে। এখন আমাকে বলতে দেন, বিএনপির সময় 21 আগস্ট হয়েছে, দায় বিএনপির। বিএনপির সময় এস এম কিবরিয়া মারা গেছে, দায় বিএনপির। বিএনপির আমলে 10 টাকা অস্ত্র, দায় বিএনপির। তাহলে এখন আপনার উদীচীর বোমা হামলার সেই দায় বিএনপি কেন নেবে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়? তারপরে সিপিবির সম্মেলনে বোমা হামলা, সেই দায় বিএনপি কেন নেবে? আসামি সব বিএনপির, তরিকুল ইসলাম থেকে শুরু করে সবাইকে কিন্তু সেখানে আসামি করা হয়েছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা হরতাল ডাকছি, আপনারা পেট্রোল বোমার টোটাল দায় আপনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কিসের উপর ভিত্তি করে দায়টা দিচ্ছেন? স্পেসিফিক একটা তথ্য, একটা প্রমাণ আমাকে দিতে হবে। আপনি বলবেন যে রাস্তা থেকে যাদেরকে ধরে নিয়ে এসেছে তাদের 164 স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তিতে তারা বলেছে, ঠিক আছে। এখন এই স্বীকারোক্তি 111-এর সময় যখন ওবায়দুল কাদেরকে ধরলো, জলিল সাহেবকে ধরেছে, তারপরে আব্দুল আল মিন্টুকে ধরেছে, এখনো ইউটিউব খুললে তাদের 164 গুলা, তাদের হচ্ছে যে ওই রিমান্ডের যে রেকর্ডগুলো, এখনো কিন্তু আমরা সেখানে সবকিছু দেখতে পাচ্ছি। এখন আপনি কোথায় একটা পেট্রোল বোমা হলো, বেগম খালেদা জিয়াকে আসামি করে ফেললেন। কোথায় একটা কি ককটেল ফুটলো, আপনি ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করে ফেললেন।
এখন ফখরুল ইসলাম আলমগীর যে সেটাতে জড়িত, তথ্য প্রমাণটা কি? এর আগে একটা মামলায় আমি কোর্টে ছিলাম, ফখরুল ইসলাম আলমগীরের জামিন দিচ্ছিল হাইকোর্ট, তখন অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে আমি ক্যাসেট দেব, ক্যাসেট শোনাবো, শোনানোর পরে আপনি জামিনটা দেন। 3 দিন সময় দিল অ্যাটর্নি জেনারেল সাহেবকে যে আপনি রেকর্ডিংটা নিয়ে আসেন। অ্যাটর্নি জেনারেল সাহেব রেকর্ডিং 3 দিন, 7 দিন, 21 দিনও পারেননি, তখন ওনাকে হচ্ছে জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। এখন পেট্রোল বোমা আমরা যেহেতু হরতাল ডেকেছি, পেট্রোল বোমার দায় হয়ে গেল আমাদের, আপনারা আমাদের কাছে চাপাই দিচ্ছেন, কিন্তু কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই। আমি যদি বলি পেট্রোল বোমা আপনারা মারছেন, এটা আপনি কি উত্তর দিবেন? কেন মারছেন? সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে ট্রিট করার জন্য, সংলাপে না যাওয়ার একটি পাকাপোক্ত স্থায়ী বন্দোবস্ত করার জন্য এবং ভোটারবিহীন 5 জানুয়ারির নির্বাচনকে বৈধ করার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জন্য সুপরিকল্পিতভাবে চমৎকারভাবে পেট্রোল বোমা মেরে বিএনপিকে দোষারোপ করে সংলাপ থেকে দূরে চলে যাচ্ছেন আর ভোটারবিহীন নির্বাচনকে পাকাপোক্ত করছেন। আর বক্তব্য বিবৃতির কথা যদি আপনি বলেন, 5 তারিখে বক্তব্য দিয়েছে 16টি পয়েন্টে ছাত্রলীগ আওয়ামী লীগ জনসভা করবে, 5 জানুয়ারির জনসভা। ওনাদের বেশ কয়েকজন মন্ত্রী বলেছে 16টি পয়েন্টে জনসভা করবে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ পাহারাদার হিসেবে 16 পয়েন্টে রেডি থাকবে। কিসের জন্য রেডি থাকবে? বিএনপিকে তোমরা জনসভা করতেই তো দিচ্ছ না, তাহলে পুলিশও রেডি, ছাত্রলীগও রেডি, যুবলীগও রেডি, স্বেচ্ছাসেবক লীগও রেডি। এগুলো কি সন্ত্রাসী অ্যাক্টিভিটি না? মন্ত্রী রাঙা সাহেব বলে যে যেই এলাকাতে পেট্রোল বোমা ফুটবে জোট নেতাদের বাড়িতে আগুন দিয়ে দাও। একটা মন্ত্রী, এটা দায়িত্বশীলতার বক্তব্য হলো ভাই? অর্থমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলছে স্টুপিড। তো বেগম খালেদা জিয়া সারা বছর বক্তব্য বিবৃতি বিশ্লেষণ করে দেখেন কয়টা বক্তব্য দেয় আর কয়টা অশালীন, কয়টা আপনাদের গায়ে মাখার মতো। আর আপনারা বেগম খালেদা জিয়া জন্মবৃত্তান্ত, শাড়ি, কাপড় চোপড়, রং, চুল থেকে, ভুরু থেকে, লিপস্টিক থেকে, গায়ের রং থেকে, এভরিথিং আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পার্লামেন্ট থেকে শুরু করে বাহিরে একই রকম বক্তব্য আপনারা প্রত্যেকে দিচ্ছেন। পার্লামেন্টে যে আমরা নেই বর্তমানে, আমরা বিরোধী দলও নই, কিন্তু বক্তব্য কিন্তু বিএনপিকে কেন্দ্র করে হচ্ছে। বিএনপিকে লক্ষ্য করে দেখেন পার্লামেন্টে প্রতিদিন বেগম খালেদা জিয়ার মা মাসি আমাদের গোষ্ঠী উদ্ধার করে বক্তব্য দিচ্ছেন। এখন আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ করতে চান বলছেন, তো আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে তার সাথে সংলাপ করবেন। বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট বাংলাদেশের সর্বাধিক ভোট। আওয়ামী লীগ বিএনপির সাথে সংলাপ না হয়, জাতীয় পার্টির সাথে যদি সংলাপ হয়, জাসদের ইনুর সাথে যদি সংলাপ হয়, রাশেদ খান মেননের কমিউনিস্ট পার্টি যদি সংলাপ হয়, এই সংলাপ কি কার্যকর হবে? কার্যকর তো হবে না। আপনারা নিজেই বললেন কয়েকদিন আগে যে 20 দলের সাথে জামাত আর বিএনপি ছাড়া তেমন কোনো সংগঠন নেই। তা আওয়ামী লীগের 14 দলের সাথে যারা আছে তার ভিতরে কেউ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া জাসদ ইনু টিনু যেগুলো আছে, এনারা জীবনে কোথাও কোনোদিন কোনো নির্বাচনে জিতেছেন? কোনো রেজাল্ট আছে? নাই। এখন স্বাভাবিক কারণে যতগুলি কথা আপনি আমাদেরকে দোষারোপ করলেন যে আপনারা আমাদেরকে মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন, দিয়ে নির্বাচনে আনতে চেয়েছিলেন। আমরা মন্ত্রণালয় কিচ্ছু চাই না। আমরা স্রেফ চাই একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে, সকল দল অংশগ্রহণ করতে হবে এবং বিতর্কবিহীন নির্বাচন করে যে ক্ষমতায় আসবে সেই হচ্ছে ক্ষমতাতে যাবে। এটা হচ্ছে আমাদের বাস্তব এবং এখন পর্যন্ত আমাদের বিষয়। আপনি বললেন বেগম খালেদা জিয়া পেট্রোল বোমাকে সহনশীলতা দেখায়নি। বেগম খালেদা জিয়া শুধু না, সালাউদ্দিন সমবেদনা দেখায়নি, সহনশীলতা একই বিষয়। শুধু বেগম খালেদা জিয়া না, সালাউদ্দিন সাহেবের প্রত্যেকটা স্টেটমেন্ট যদি আপনি এখনো অনলাইনে পাবেন, প্রত্যেকটাতে পেট্রোল বোমা সম্পর্কে লেখা আছে। হ্যাঁ, আমরা যেটা করেছি পেট্রোল বোমা সম্পর্কেও সহনশীলতা দগ্ধদের প্রতিও দেখেছি, ক্রস ফায়ারের প্রতিও দেখেছি, আবার লাশগুলো যেখানে পতিত অবস্থা পাওয়া গেছে মর্গে সেগুলো সম্পর্কেও দেখেছি। কিন্তু আপনারা শুধুমাত্র বার্ন ইউনিটটাকে একটা স্পেশালি ক্ষেত্র হিসেবে নিয়ে নিয়েছেন, একটা সিডি হাতে দিয়ে কেরি সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন আপনাদের ফরেন মিনিস্টারকে, যেই ফরেন মিনিস্টারের সেন্টারে 105টা সেন্টারে ভোটই হয়নি। উনি যে বাংলাদেশে ইজ্জত থাকলো না, বেইজ্জত হলো, সেটা বড় কথা না। বিএনপিকে জঙ্গিবাদের মদতদাতা বলে উল্লেখ করে যদি বাজেয়াপ্ত করা যায়। জামাতের প্রসঙ্গ, জামাতের সাথে আমাদের সম্পর্ক তো বৈধ সম্পর্ক, ইলিগাল সম্পর্ক না। কারণ আপনার রাষ্ট্রের আইন দ্বারা জামাতের রাজনীতি এখনো আপনারা নিষিদ্ধ করেননি। যদি নিষিদ্ধ না করে থাকেন তাহলে আমার সাথে নির্বাচনে জোট বাঁধতে অসুবিধাটা কি? আজকে আপনি জামাতের সাথে নিষিদ্ধ করে দেন জামাতের রাজনীতি, পার্লামেন্টে আইন পাশ করে, তারপরে যদি আমি সম্পর্ক রাখি তখন আপনি আমাকে বলেন যে আমি ইললিগাল রিলেশনশিপ রাখতেছি রাষ্ট্রের আইন দ্বারা, যেখানে তাদেরকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তো আপনি তো নিষিদ্ধ করেননি, অর্থাৎ রাজনৈতিক জোট আমার থাকতেই পারে। আর যে কোনো লাশ নিয়ে একটা সার্বজনীন আচরণ থাকতে হবে। আমি বেছে বেছে কাঁদবো, বেছে বেছে দুঃখ প্রকাশ করব, বেছে বেছে বলবো, এটা হয় না। মরার কোনো জাত নাই, লাশের তেমন কোনো ধর্ম নাই। ক্রস ফায়ারেও যে মরে গেছে সেও লাশ, মায়ের বুক খালি হয়েছে। আপনার গুলিবিদ্ধ অবস্থায় পতিত লাশ যেটা পাওয়া যায় সেটাও লাশ, মর্গে পরিচয়বিহীন যেটা পাওয়া যাচ্ছে সেটাও লাশ, পেট্রোল বোমায় দগ্ধ মানুষ যে কাঁপড়াচ্ছে লাশ হচ্ছে সেটাও কিন্তু লাশ, সেটাও কষ্ট পাচ্ছে। এই জন্য সবগুলোকে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব, সবগুলোকে যখন আপনি দেখবেন সবগুলোকে একসাথে দেখে সমবেদনা জ্ঞাপন করবেন, সেটা হচ্ছে সার্বজনীন, ক্ষেত্র বিশেষে নয়।
একটি প্রশ্ন, আপনি বলছেন যে বিতর্কবিহীন নির্বাচন করতে হবে। কেউ যদি জোর করে বিতর্ক তৈরি করে, সেটি বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, সেটি আপনি কিভাবে, সেটি আপনি আমলে কেউ নেয় না। যেমন ধরেন আপনার 91 সালের নির্বাচন সব ঠিকঠাক করে তারপর সূক্ষ্ম কারচুপি হয়েছে, বলছে বলার কাম বলছে, মিটে গেছে। এটা নিয়ে কিন্তু ব্যাপক হারে কোনো আলাপ আলোচনা কেউ কোনো কিন্তু করেনি। ঠিক আছে, সামান্য অভিযোগকে ভালো বললো করলো, এটা নিয়ে কোনো ব্যাপার না। আমরা ধরেন যে 2008-এ 35টা সিট পেয়েছি, আমরা বলেছি তথ্য আকারে যে অমক সেন্টারে 96 তো আপনারা বলেছেন 100%-এর উপরে ভোট কাস্ট হয়েছে, মরা মানুষও ভোট দিচ্ছে, বিদেশে থাকার লোকও ভোট দিচ্ছে। আমার চাঁপাইনবাবগঞ্জের একটা সেন্টারে ব্যালট পেপার ফুরাই গেছে ভোট ছাপ্পাসিল মারতে মারতে 2008-এর নির্বাচনে। ভাই, এগুলো তথ্য ভিত্তিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে দলীয় ফোরামে আমরা উপস্থাপন করেছি। কিন্তু এখনই চলে যাও, তোমাকে মানি না, এরকম কোন পরিবেশের আওয়ামী লীগও বিএনপির বেলায় বলেনি, বিএনপিও কিন্তু আওয়ামী লীগ সেরকম কিছু বোঝা গেছে। ডক্টর আজম খান অনেকগুলো কথাই বললেন। যাই হোক, আমি অত বড় রাজনীতিবিদ না, একজন রাজনৈতিক কর্মী। আপনাকে অনেক দূর উদাহরণে যাচ্ছি না, আমার নিজেকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। 2006 সালে 28 অক্টোবর যখন বিএনপি ক্ষমতায় যায়, সেই দিন আমি কি এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগে ডাক্তারদের পিটানো হয়েছিল পুলিশ দ্বারা, এবং সেই পিটানোর মেইন টার্গেট ছিলাম আমি। আমার পা ভেঙে যায়, পা ভেঙে যাওয়ার পরে আমি ছিলেন, তখন আপনি কি ছিলেন, কোন দায়িত্বে? আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদ ডেন্টাল ইউনিটের সভাপতি, এখনো আছি, আগেও ছিলাম সচিবের। তো ওইখানে আমাকে পুলিশে মানে ভয়ানক অত্যাচার করে যখন হসপিটালে পাঠায় এবং পা ভেঙে যায়, আমি ট্রমা সেন্টারে ভর্তি। পরের দিন সকালে আমার নামে 6টা মামলা। হ্যাঁ, এবং কি সব মামলা সেগুলো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, এবং এই পা ভাঙা নিয়ে আমাকে ক্র্যাশ দিয়ে, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, ক্র্যাশ দিয়ে আমি জামিন নিতে গিয়েছি পরের সপ্তাহে, এবং যখন জামিন নিয়ে ফেরত এসেছি তখন আমি পল্টনের জনসভায়, যখন আমি ক্র্যাশ পা ভাঙা নিয়ে ওখানে গিয়েছি, সবাই হাততালি দিয়ে আমাকে উঠিয়ে দিয়েছে, আমি বক্তব্য রেখেছি। হ্যাঁ, এর আন্দোলন আপনারা দেখেন, আপনারা অত্যাচারের ব্যাপার বলেন। হ্যাঁ, আমি রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিকভাবে অত্যাচারিত হবে, হ্যাঁ, সেটা মানে এই চিরাচরিত ভাবে চলে আসতেছে আমাদের দেশের। আমাদের এখান থেকে উত্তরণ দরকার। তো এখন আপনি দেখেন, এই যে এই জনতার মঞ্চ নিয়ে অনেক কথা বলেন, একদিন এরকম ঘটনা ঘটেছে, এই জনতার মঞ্চ 6 বার ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদেরকে পুলিশ পিটিয়ে মানে বিতাড়িত করে দিয়েছে। আবার আমরা 6 বার আমরা মঞ্চ আবার তৈরি করেছি, আবার কিছুক্ষণ পরে যে দলবল নিয়ে যে আবার মঞ্চ ভেঙেছে, আবার করেছে, আবার ভেঙে দিয়েছে। তো এখন আন্দোলন করতে হবে রাজপথে। এখন ঘরে বসে মানে এই যে পর্দার অন্তরালে থেকে খালি মানে বিবৃতি দিয়ে এই হরতাল ঘোষণা করা হবে, তাহলে তো এখন তো বেগম খালেদা জিয়ার অফিস থেকেই তো সেটা বিবৃতি দিতে পারে, গোপন স্থান থেকে দেওয়া দরকার নাই তো, তার তো অফিসে উনি আছেন। যাই হোক, আপনি আরেকটা বলেছেন উদিচি এবং এদের সময় যে নারায়ণগঞ্জের, হ্যাঁ আমি বলতেছি না, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা অলরেডি চার্জশিটও হয়ে গেছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, যাই হোক, ওটা এই যে ঘটনা আমি যেটা বলতেছিলাম, যে এই ঘটনাগুলোর সাথে আপনি দেখেন, আপনি এখন যেহেতু আপনি বলে ফেলেছেন যে জামাতের সাথে আপনাদের তারা যেহেতু বৈধভাবে আপনার সম্পর্ক আছে, এখানে জামাতের কর্মকাণ্ড যেই দল নির্বাচনী সম্পর্ক, আমার এটা আপনারা বলেন, এটা হলো আপনাদের একটা, উনি বলছেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যেহেতু এটি বৈধ, নিষিদ্ধ করে দেন না আপনারা, এটাকে নিয়ে জন কেরি পর্যন্ত সিডি না দিয়ে এটাকে নিষিদ্ধ করেন। আপনাদের যে এই মায়াকান্না, না নিষিদ্ধটা করছেন না, এই মায়াকান্নাটা বন্ধ করেন দয়া করে। আমি বলতেছি, আমি নিষিদ্ধ করব, আমার কথা আমার শুনেন, আমি নিষিদ্ধ করব, আইনি প্রক্রিয়া আছে দেখে আমরা নিষিদ্ধ করছি না। আমরা আইনের প্রক্রিয়া আপনারা এত কিছু করে ফেললেন, আর এটা করতে পারবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধুর হত্যা ঝুলিয়ে রেখেছিলেন এবং আপনারা এই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন যে আমরা এটা ঝুলিয়ে রেখে মোলা দেখেই সারা জীবন এটা কাটিয়ে দেবো, আমরা এটা বিচার করবো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটা বিচার করেছে এবং কার্যকর করেছে, বাকিগুলো হবে। এবং যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আপনারা একই কথা বলতেন যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করবো না, এটা ঝুলিয়ে রেখে আমরা ভোটে আবার, হ্যাঁ, স্বচ্ছতার ভিত্তিতে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ আর কথা হয় না। আমি না, আপনি দয়া করে আপনি, আমি পুরানি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি উকিল মানুষ, আমি ল পয়েন্টে আপনাকে দেখাতে পারবো। আমি ল পয়েন্ট, আমি দয়া করে বলছি যে পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অপরাধীদের বিচার এর চাইতে কি 10% স্বচ্ছতার সাথেও কোথাও বিচার হয় না। হ্যাঁ, কোথাও লয়ারিং নিয়োগ করতে পারেন। ওইটা লম্বা বিতর্কে যাচ্ছি না, ওই বিতর্কে না, কারণ এটি এখনকার বাস্তবতার ওই অর্থে। এবং আমি আপনাকে কিন্তু বলেছি, আপনি যে পেট্রোল বোমার কথা বলছেন যে আমরা মারছি, হ্যাঁ, আপনি বলছেন একটা প্রমাণ, আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে
আপনাকে ওই প্রমাণ আমার কাছে আছে, ছাত্রলীগ যুবলীগ ধরা পড়ছে। না হ্যাঁ, ওই তো আপনি বলছেন একটা প্রমাণ দেখাইতে, আমি একটা প্রমাণ দেখাই, একদম পেট্রোল বোমা মারতেছে, হ্যাঁ আরো আছে অনেক, আমার কাছেও আছে। তাহলে আমি আজকে চাই না এই প্রমাণগুলো দেখাইতে, আমি শুধু চেয়েছিলাম। এবং ওই যে আপনি আরেকটা কথা বলেছেন, এটা এখন আপনার 95% কে ধরা পড়ছে আর 5% নিয়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে, তাহলে তো হবে না। 5% আর 95% এই পর্যন্ত ধরা পড়েছে, আপনি ধরা পড়েছে আপনি তাকে মামলা দেন না, আপনি আমাকে দিচ্ছেন কেন? ও আচ্ছা, আমি তার সাথে জড়িত বলেছে এটাকে, ওকে কে পাঠিয়েছে? আপনি পাঠিয়েছেন, আমি পাঠিয়েছি, আইডেন্টিফাই করবেন কিভাবে? আচ্ছা, আপনি আপনার ঘরের গৃহকর্ত্রী, হ্যাঁ আপনার ঘরের গৃহকর্ত্রী, আপনার দারোয়ানকে আপনার ভাই এসে মেরে ফেলেছে। আমার কথা শুনে নেন, আপনি তো হ্যাঁ না আমার কথাটা বলেন, আপনার ভাই এসে মেরে ফেলেছে, তো আপনার নামে মামলা হবে না, আপনার শুধু ভাইয়ের নামে মামলা হবে, এটাকে আপনার আইনে বলে? এখন আমি একা বলছি হুকুমের আসামি করে মামলা করা হয়েছে, কেউ বলেনি যে ওই মির্জা ফখরুল ইসলাম সাহেব মানে বোমা মেরেছে, হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। এখন আপনি হুকুম দিচ্ছে কি, আমি দিচ্ছি কি, আপনি দিচ্ছেন কি? তথ্য প্রমাণ আছে সরকারের কাছে? এটা তো মিডিয়াতে ওনারা আগের দিন গাড়ি চলবে না, হরতাল করবে না, আর তার আগের দিন রাত্রেবেলা পেট্রোল বোমের কর্মসূচি দিয়ে মানে ভীতির সৃষ্টি করা, এই রাজনীতি। হরতাল তো গাড়ি চলবে না বলতে হবে, হ্যাঁ চলবে না, হ্যাঁ কিন্তু মেরে দিচ্ছে, এটা হুকুমের আসামি করে করা হয়েছে। আমি কিন্তু আপনাকে বলেছি যে পেট্রোল বোমা কে মারছে এবং ক্রস ফায়ার কে করছে, মানে কি কারণে, প্লিজ আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এটা এদেশের জনগণ সবই বুঝতে পারে, পেট্রোল বোমা কে মারছে, হ্যাঁ কারা এটা করছে, এটা জনগণ, আপনি জনগণ উপরে ছেড়ে দেন না, হ্যাঁ জনগণই সিদ্ধান্ত নেবে, এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে দেখে আজকে আপনাদের এই হরতাল। আপনি প্রথম আলোর আপনাদের একটা আমি কথা বলি, প্রথম আলো একসময় তো আওয়ামী লীগরে কিভাবে একটা ইয়েলো জার্নালিজম করে কিভাবে হটাবে, হ্যাঁ এটা অনেক চেষ্টা করেছে। সেই প্রথম আলোর প্রতিবেদনে এসেছে যে হরতালের এবং অবরোধের কি ভয়াবহ খারাপ পরিণতি হয়েছে, মানুষ কোনো কিছুই মানছে না। আপনি হয়তো ঢাকার বাইরে যান না, আমার বিভিন্ন কারণে ঢাকার বাইরে যেতে হয়। আপনারা হয়তো এই টকশোতে অনেকে বলছে যে হরতালে এবং অবরোধে ঢাকার বাইরেও কিছু ইফেক্ট, আমি তা অস্বীকার করছি, কারণ মানুষের মধ্যে যে আতঙ্কটা আছে এটার জন্য তো সবকিছুই বাধাগ্রস্ত হবে। তো এখন কিন্তু বাইরে কোথাও আপনার এই হরতাল পালন করছে না, কারণ এদেশের মানুষ, আমি যদি আপনি ঢাকার দিকে তাকালে বোঝা যাবে না, আমি একটা জিনিস টিভিতে দেখাতে চাই, একটু মানে ভিন্ন ধর্মী, এটা রাজনৈতিক না, এটা যদি একটু দেখেন যে এখানে এই বাড়ির মানে বাপ এবং ওয়াইফ এবং মেয়ে হাল ধরছে এবং হালের এটা চাষ করছে, এইটা হলো বাঙালি জাতি। বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না উন্নয়নের জন্য এই যদি বাঙালির অবস্থা হয়, আপনি দেখবেন, আপনি বলতেছেন যে আমরা দমন করছি, এই বাঙালি জাতি আইয়ুব খানের মার্শাল্লাহকে উপেক্ষা করেছে। আইয়ুব খান যখন এই পুরান এয়ারপোর্টে নেমেছে, তার প্রেসিডেন্ট কার্যালয়ে গিয়েছে, সারা রাস্তায় এই বাঙালি জাতি জুতা উঁচা করে দেখিয়েছে। হ্যাঁ 69-এ গণ অভ্যুত্থান দেখেছেন আপনি, আরো এই যে রাজনৈতিক আমাদের যে বলতে আন্দোলনের যে বিভিন্ন ধারাবাহিকতা, এখন আপনারা ভিন্ন মাত্রা নিয়ে এসেছেন, মানে রাজনীতি আন্দোলন মানে আপনারা পেট্রোল বোমা মারবেন, হ্যাঁ বোমা মারবেন মানুষ, নিরীহ মানুষকে। ভাই আপনি আমি রাজনৈতিক কর্মী, আমার উপরে পেট্রোল বোমা মারবেন, হ্যাঁ সেটা প্লিজ আপনি এটা শেষ করে নেই। আচ্ছা, আর একটা কথা বলেছেন বিদেশিদের ব্যাপার, আপনারা হয়তো বিদেশিদের উপর নির্ভরশীল, একটা প্রসঙ্গ এনেছেন আপনি, বিদেশি যে ওই সিডি দেওয়ার ব্যাপার, এটা হলো যে যেহেতু আপনারা এই বিদেশিদের উপর নির্ভর করে যে আন্দোলনের ডাক দিয়েছেন, আপনি দেখেন এটা যদি গণতন্ত্রের জন্য আন্দোলন হয়, আপনারা কোনো গণতন্ত্র প্রক্রিয়া আন্দোলনের ডাক দিয়েছেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মানে জোর করে চাপিয়ে দিল, এরপরের কর্মসূচি কি, হ্যাঁ বারবার বলার পরে আন্দোলন চলবে, অবরোধ চলবে বলে বেগম খালেদা জিয়া উনি যেই অজুহাত দেখে হরতাল উড্ড করেন নাই, যেটা হলো যে যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে টেলিফোনে বলেছে আসেন আমরা আলোচনা করি, উনি বলেছেন আমার হরতাল চলতেছে, আমি এই টাইমের মধ্যে আমার 20 দলীয় জোটের সাথে আলোচনা করতে পারবো না, বিদায় আমি হরতাল উড্ড করতে পারবো না। তো উনি কি গণতান্ত্রিক ওয়েতে এই 71 দিনের 72 দিনের হরতাল অবরোধ দিলেন? কার সাথে উনি আলোচনা? ঠিক আছে ভাই, এখন আমি একটু বলি,
আচ্ছা, আপনি যেটা বলেছেন জনতার মঞ্চ বানিয়েছে 6 বার ভেঙেছে একদিনে না, বানাতে তো দিয়েছে পুলিশ, হ্যাঁ বানাতে তো দিয়েছিল জনতার মঞ্চ 6 বারই বানাতে দিয়েছে এবং আপনারা রাস্তা থেকে বের হতে দিয়েছে। এখন আমাদেরকে আপনারা বের হতে দিচ্ছেন না, আমাদেরকে বের হতে দিচ্ছেন না, মঞ্চ বানাতে না হলে আপনি টিভিতে কিভাবে এইভাবে কথা বলছেন? না, আমাকে বের হতে দিচ্ছেন না, আমাকে মঞ্চ বানাতে দিচ্ছেন না, বেরোনোর চেষ্টা করছেন না, জনসভা করতেও দেননি আপনারা, বেরোনোর চেষ্টা করছেন না, ডিসেম্বর বেগম খালেদা আপনারা নিজেরা অন্তরালে থেকে রাজনীতি করছেন। আমাকে বলতে দেন, 29 ডিসেম্বর বেগম খালেদা জিয়া বের হওয়ার জন্য চরম আকুতি, আটকে রেখে দিয়েছেন তালা। এখন বেগম খালেদা জিয়া তো টপকে বেরোবে না। 5ই জানুয়ারি আমি নিজে উপস্থিত ছিলাম। মরিচের গুঁড়া মারছেন কি কষ্ট ডাক্তার মানুষ তো জানেনি, মরিচের গুঁড়া কত খারাপ, পরে উত্তর দেন। আমার তাকে শুনে নেন আপনি, আমি আপনার সময় চুপচাপই বসছিলাম। আচ্ছা, তো মঞ্চ বানাতে দেওয়া হয়েছিল, জড়ো হয়েছেন, পুলিশের সাথে মারামারি করলেন, আন্দোলন চালিয়েছেন। এখন তো পুলিশ গুলি করে ফেরত দিচ্ছে, যেদিন প্রোগ্রাম দিচ্ছে তার আগের দিন 144 ধারা দিয়ে দিচ্ছে। এবং আপনারা করতেছেন কি, সমস্ত সারা বাংলাদেশে বাস ট্রাক বন্ধ করে দিচ্ছেন, লেন্স মানে স্টিমার থেকে ট্রেন থেকে সবকিছু বন্ধ করে, হোটেল থেকে শুরু করে ভাড়া বাড়ি দেওয়া বন্ধ, মেস ছাত্রাবাস তল্লাশি চালাচ্ছেন। কোনোভাবেই প্রথম থেকে 2008 থেকে দেখেন জিল্লুর ভাই, আপনি সাংবাদিক মানুষ, একই রকম অ্যাডামেন্ট অ্যাটিটিউড যে ঢাকাতে বিএনপিকে জনসভা তারা করতে দেবে না, কোনো জনসভা শান্তিপূর্ণভাবে করতেও দেয়নি। হয় তারা অবরোধ দেখেছে, অবরোধ তৈরি করেছে, তারপর আমরা জনসভার মধ্যে শান্তিপূর্ণভাবে করেছি। আচ্ছা, এখন জনতার মঞ্চ আপনারা বানিয়েছেন, ভেঙেছেন, গোড়া করেছেন, আবার করেছেন, সবই করেছেন, করতে দেওয়া হয়েছে। এখন আমাদেরকে কিছুই করতে দিচ্ছেন না। তারপর আপনি যেটা বললেন যে প্রথম আলো বাংলাদেশের ডেইলি স্টার কিছু পত্রিকা আছে যারা আমি ব্যক্তিগত হয়ে মনে করি যে তারা যে কোনো দল যখন ক্ষমতায় থাকে কিছু কিছু নিরপেক্ষ তথ্য তারা ছাপে। আমি যখন ক্ষমতায় থাকি আমাকে যখন দুর্নীতিবাজ বলা তখন আমি ক্ষিপ্ত হই, আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনাকে দুর্নীতিবাজ বলে আপনি ক্ষিপ্ত হন। কিন্তু প্রথম আমরা ডেইলি স্টারের চেহারা ছবি কিন্তু পরিবর্তনটা হয়নি, ওই অনুসন্ধানী রিপোর্ট যেটা সেটা তারা করেই, এতে কেউ কখনো পক্ষে থাকি কেউ কখনো বিপক্ষে থাকি, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আর তারপর আপনি বলেন যে বাঙালি জাতির ইতিহাস আছে, এটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 81 সাল থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আন্দোলনও হয়েছে এরশাদ সরকারের বিরুদ্ধে, 82 থেকে 90 পর্যন্ত। এই জন্য আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আবার আপনারা যখন তত্ত্বাবধায়ক দাবি করেছেন, কোনো পদত্যাগ করেছেন, আপনাদের সিটগুলোতে উপনির্বাচন করে আমরা বিল পাশ করে একদিনও ক্ষমতা ধরে রাখার চেষ্টাও করেনি, বেগম খালেদা জিয়া পদত্যাগ করে পল্টনে এসে জনসভা করে নির্বাচন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তারপরে এখন আপনাকে সেই জিনিসটা আমি স্মরণ করতে চাই যে ভোট শুধু বেগম খালেদা জিয়ার ভোট না, আমার ভোট না, ফখরুল ইসলাম আলমগীরের ভোট না, এগুলো বাংলাদেশের জনগণের ভোট। জনগণ সাথে আছে, জনগণ হরতাল মারছে না, জনগণ অবরোধ মারছে না, এত ভোটটা দিয়ে দেন না, একটা নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেখেন নিজের অবস্থাটা কোথায়। ঢাকা বারে নির্বাচন হয়েছে, দেখেন বিপুলভাবে জিতেছি, আপনাদের নেত্রী প্যানেল করে দিচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে দেখেন বিপুলভাবে আমরা জিতেছি। গোটা বাংলাদেশে যেখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, জাতীয় গত নির্বাচন শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না বিধায় আমরা যাইনি, আমরা যাইনি। আপনারা ঠিক যেভাবে 96 নির্বাচনে আসেননি, আমি শেষ করিনি, ঝগড়া তর্কাতর্কি হয়ে যায়, আপনি ডাক্তার মানুষ, আমি উকিল মানুষ, একজনের ভিতরে একজন কথা বলবো কেন? 1996 সালে যে কারণে আপনারা নির্বাচনে যাননি, 2008 সালের পরে এই 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচন, সে কারণেই আমরা যাইনি। নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা মনে করেছি, আমরা যাইনি, এবং সেটা আমাদের কার্যকারিতা হয়েছে। উপজেলা নির্বাচনে যাওয়ার পরে দেখলাম কি অবস্থা। সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছেন আন্দোলন বানচাল করতে, হরতাল পিকেটিং অবরোধ কিছুই হচ্ছে না, মানুষের ভিতরে যদি সব সফলভাবে আপনারা করেন, এই সময় সিটি কর্পোরেশন নির্বাচনটা দিলেন কেন ভাই? দেওয়ার দরকারটা কি? যান জীবন, আমি বলি অনেক আগে থেকে 8 বছরে দেয়নি কেন, এখন কেন দিল? আর নির্বাচন দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে আওয়ামী লীগ সিলেকশন করে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে করে নেওয়াটা উত্তম। কারণ বিএনপি কেন পার্টিসিপেট করবে? আজকে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র একটা ককটেল ফুটানি মামলা দিয়ে আপনি করছেন কি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 2 দিন পর চেয়ারম্যানশিপ বাতিল। আপনি গাজীপুরে বিপুল ভোটে জিতার পর স্থানীয় সরকার একটা মামলা দিবেন, পদ শূন্য, আবার ধরেন আওয়ামী লীগের কমিশনার দিয়ে 5 বছর আপনি চালাই নেবেন। আপনি জেলা পরিষদের 64টা জেলায় আপনি প্রশাসক নিয়োগ করে দিচ্ছেন দলীয়, আপনি 154টা নির্বাচন হয়নি, নামে মাত্র নির্বাচন রাষ্ট্র চালাচ্ছেন। এই জন্য আমাদের তো দরকার নাই, আপনারা একটা নির্বাচন করে পয়সাপাতি নষ্ট না করে একতরফা করে ফেলেন, সেটাই ভালো। আর আরেকটা জিনিস, বিদেশ নির্ভরের কথা যে আপনি বলেছেন, আমরা জনগণ নির্ভর রাজনীতি করি, বিদেশ নির্ভর রাজনীতি করি না। 2008 সালে বিনা সিকরি আর ব্রিটেনের রাষ্ট্রদূত আর আমেরিকার ব্রিটেনিসের সাথে দফায় দফায় কতবার আপনারা গেছেন, কতবার আসছেন, আর তারা কি পরিমাণ 111 নিয়ে আসার জন্য আকুতি করেছে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু সাক্ষী আছে। কয়দিন আগে বিনা সিকরির ভারতের টেলিভিশনে একটা সাক্ষাৎকার পত্রিকাতে ছেপেছে, সেখানেও দেখেছি যে বর্তমান সরকারের যে অ্যাটিটিউড, বিনা সিকরির অ্যাটিটিউড হচ্ছে ঠিক। আমি 2টা তথ্য দেওয়ার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে 2002 সালে নিউ ইয়র্কে শেখ হাসিনা যখন যান, ওখানে একটা
সভা করেন, সেখানে তিনি স্টেট বললেন যে তালেবানদের রাষ্ট্র বাংলাদেশ পরিণত হয়েছে 2002 সালে। 10ই মে 2002, হ্যাঁ 10ই মে 2002 ফ্লোরিডার বক্তব্য থেকে উনি বলেন যে বাংলাদেশে ভদ্রলোকের বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। 30শে মে 2002 সালে উনি ভারত সফর করছেন এবং সেখানে যে বলছেন বাংলাদেশ আল কায়দার ঘাঁটি হয়ে গেছে। পরবর্তীতে 21শে জুন থেকে 24শে জুন 2006 সালে উনি ভারত সফর করেন। সেই সময় বাংলাদেশে আটা চিনির একটু ক্রাইসিস ছিল। ভারত সফর করার পরে 25শে জুন পর্যন্ত উনি থাকলেন। 26শে জুন 2006 সালে ইত্তেফাকে প্রকাশ হলো যে ভারত থেকে চিনি, আটা এবং ডাল আসা বন্ধ। এখন আমরা জনগণ নির্ভর রাজনীতি করি, বিদেশ নির্ভর নয়। দূতাবাসের দুধদের দুতিয়ালি করতে আপনারা কতবার দৌড়াচ্ছেন সেটা আপনারা নিজেরা দেখেন। আর আমরা কোথাও যাচ্ছিও না, জনগণের উপর ভরসা করে জনগণের দাবি নিয়ে যতটুকু পারবো ইনশাআল্লাহ এটা কামিয়াব লক্ষ্যে। এটি তো ঠিক। জাস্ট আমি একটা লাইন যোগ করি যে দুতিয়ালি করতে না গেলেও আপনাদের লোকজন বিভিন্ন পার্টিতে হরহামেশা যাচ্ছেন, যারা রাজপথে নামতে পারছেন না, মানে যারা রাজপথে নামছেন। আমি এই কথাটা বলতে চাচ্ছি, এই প্রসঙ্গই তাইলে যে আপনাদের বলছেন যে মানে কোথাও একটা থেকে চিরকুট দিয়ে যে হরতাল এক্সটেনশন করা হলো, অথচ দেখেন গতকাল আপনার ডেইলি স্টার অফিসে দুদিন আগে হাস্যোজ্জ্বল ভাবে আড্ডা দিতে দেখা গেছে। তাহলে আন্দোলন যেটা বলছেন, সমস্যা নাই তো, কিন্তু আমি বলি আন্দোলনের কথা যেটা বলছেন যে আন্দোলনটা কি হচ্ছে পাওয়া যাচ্ছে না, অথচ তারা ওই কাজ। তার মানে কি আপনাদের অ্যাকচুয়ালি যে এখন আমরা যেটা ওই আগেও সন্দেহ করেছি যে আপনাদের অন্য কোন উদ্দেশ্য আছে, কারণ কোন আন্দোলনে আপনার জনগণ মাঠে নাই, জনগণকে সম্পৃক্ত করতে পারে না, এমনকি দলীয় নেতা কর্মীদেরকে মানে সম্পৃক্ত করতে পারে না। কেউ কেউ আবার বলেন যে বিএনপির একটা বড় অংশই আসলে সরকারের হয়ে কাজ করছে এখন, মানে তাহলে এটা বিএনপির দুর্বলতা। আপনি বলেন ক্রস ফায়ার আপনারা শুরু করেছিলেন, এগুলো নিয়ে আমি ইতিহাস টানতে চাই না, এই আপনারা এটা মানে শুরু কর্তা। যাই হোক, আপনি বলছেন যে বের হতে দেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। উনি কয়বার চেষ্টা করেছেন? আপনি রাজনীতি আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে আপনার পেপার স্প্রে মাঝখানে কথা বলেন না, আমি তাহলে আমি বলে নিই, আমার সময় নেই আমার হাতে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে মানে বের হতে দিচ্ছে না, আমি বলছি যে বের হতে দেয় না, তালা লাগিয়ে রেখেছিল, কিন্তু উনি তারপরে বের হওয়ার চেষ্টা করে এখানে প্রতীয়মান হচ্ছে উনাকে বের হতে দেয় না। তারপর উনি কয়বার চেষ্টা করেছেন বের হওয়ার, কারণ কখনোই আর চেষ্টা করেন না। এখন আপনার হাইপোথেটিক্যাল কথা বলবেন যে উনি বেরোতে গেলে তালা তো খুলে দেওয়া হয়েছে, তারপরে আপনি বের হয় না। তারপরে আপনি বলতেছেন জনসভা করতে দেওয়া হয় না, এটা তো সঠিক না। আপনারা ঢাকায় এই যা বেশি না, আপনার 2014-13 সালেও আপনারা জনসভা করে, এখন আমার কথা শেষ করতে দেন, আপনি জনসভা করতে দিয়েছে। এখানে যুদ্ধ অপরাধী কনভিক্টেড আসামির প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বেগম খালেদা জিয়ার জনসভায় লোকজন এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন যে আমরা আন্দোলন করেছি, সেটা প্রেক্ষাপট ছিল ভিন্ন, যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা 6000 নির্বাচনে যখন একটাতেও আপনারা কোনো কমপ্লেন করতে পারেন না, আপনারা হাইপোথেটিক্যালি বলে যাচ্ছেন যে ওই নির্বাচনটা আমরা কারচুপি করব, এটা কোনো মানে সভ্য কথা না, ভদ্র কথা না। যে আমি এটা হবে আগেই বলে আমি নির্বাচনে যেয়ে নির্বাচনের কারচুপির অবস্থান দেখে আমি আন্দোলন করলে আজকে আমি জনসম্পৃক্ততা করতে পারতাম। হাইপোথেটিক্যাল কথা বললে হবে না। আর আপনি 96 সালের নির্বাচনের কথা বলেছেন এবং আন্দোলনের কথা বলেছেন, যে 96 সালের নির্বাচনের পরে গণ আন্দোলনের মুখে বিএনপি সরকার বাধ্য হয়েছে ক্ষমতা ছেড়ে দিতে। আপনি বলছেন নির্বাচনে যায় নাই। আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আপনার 70-এর নির্বাচনে পাকিস্তানিদের বিরুদ্ধে নির্বাচনে যে আপনার সমস্ত সিট পেয়েছে 2টা ছাড়া। তাহলে যদি জনগণ যদি কোনো দলের পক্ষে থাকে, তাহলে কোনো প্রশাসনিক বা কোনো এই মানে বন্দুকের মুখে নলের মাথায় কাউকে দাবিয়ে রাখতে পারা যায় না, এটা সারা পৃথিবীর ইতিহাসে নাই। এখন জনগণ আপনাদের সাথে নাই বিদায় আপনারা কোনো কি জানে আন্দোলনই করতে পারছেন না। আর আপনাদের মেন সমস্যা হয়েছে আপনারা মিথ্যা রাজনীতি করেন এবং একটা উদাহরণ থাকলে সেটা টেনে আনেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা কোনো ঘটনা ঘটেছে তার বিচার করে নাই বা বিচারের আওতাধীন আনে নাই,
প্রক্রিয়াধীন নাই, এরকম ঘটনা নাই। আমি আর আরেকটা জিনিস একটু 1 মিনিটে শেষ করছি, আপনি তালেবানের কথা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সঠিক কথা বলেছিলেন, কারণ 500 জায়গায় একসাথে আপনার বোমা বিস্ফোরণ হয়েছে, 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে সারা দেশে। 2002 সালে কোথাও হয়নি, 2004 সালে আমি না 2002 এর বক্তব্য আমি বললাম। হ্যাঁ, উনি বলছেন 2004 সালে এইটা উত্থান হয়েছে, দেখি 10 মে 2002 এবং তার প্রমাণ তো 5 জানুয়ারি 2002 2004 সালে সেটা প্রমাণ হয়েছে, তালেবান কায়দায় যে এখানে অ্যাটাক হয়েছে। হ্যাঁ, বাংলা ভাই হয়েছে, আপনারা তো মিডিয়ার সংসদে বলেছেন। এখন আমি বলি, আপনি যে কিন্তু আপনার জন্য আমার 1-1.5 মিনিটের বেশি সময় নেই, এবং এর থেকে বেরোবার আসলে উপায় কি, কবে শেষ হবে এই অবস্থা? আচ্ছা, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। ভাই বললেন যে নির্বাচনে যেতে হবে, করতে হবে, তারপরে বুঝতে হবে যে করাপশন হলো কি হলো না। তখন তো আপনি বলবেন হেরে যাওয়ার কারণে বলছেন করাপশন। আমি তো আগে থেকে বুঝতে পারছি যে একটা অসম নির্বাচন হবে এবং ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনটা হবে, তো আমি আগে থেকে সাবধান হবো না? আমি যদি সেই নিরাপত্তা নিরপেক্ষতা না পাই, আমি সেই নির্বাচনে যাবো কেন? আর আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি। 1973 সালে নির্বাচনে সেটা হেলিকপ্টারে করে ব্যালট পেপার নিয়ে এসে আপনারা খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করেছেন। আর এই 2008 সালের এই যে 5 জানুয়ারি নির্বাচন, এই 5 জানুয়ারি নির্বাচন 2014 কোনোদিনই সুষ্ঠু হতো না, হয়নি, এবং বাংলাদেশের মানুষ আস্থা ভরসা পায়নি। আমরা যেমন নির্বাচন বর্জন করেছি, আপনারা ভোটারও ভোট কেন্দ্রে নিতে পারেননি। অতএব এখানে আপনাদের কোনো জনসম্পৃক্ততা নেই। আর আপনারা জনসম্পৃক্ত বলেছি চিৎকারটা দিচ্ছেন, মন্ত্রী মিনিস্টারদের বক্তব্য দিচ্ছি, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, পুলিশ বেষ্টনী, র্যাবের মাধ্যমে গুটি কয়েক লোককে নিয়ে, মুখ চেনা মিডিয়া নিয়ে তারা এই সমস্ত প্রোগ্রাম করতেছে। আপনাদের সাথেও কোনো গণসম্পৃক্ততা নাই। এবং আপনারা 9 থেকে 14 তারিখ যে প্রোগ্রাম বিভিন্ন জেলায় দিয়েছেন, 95% জেলাতে কোনো এমপিও যায়নি, কোনো প্রোগ্রামও কিন্তু করতে তারা পারেনি। আর আমরা কাউকে অপহরণ করিনি, আমরা কাউকে গুম করিনি, আমরা কাউকে খুন করিনি। 26,000-এর কথা মুখে মুখে বলেন, 26,000 তালিকাটা দিবেন, দিলে দেখব, এলাকায় জরিপ করব, তারপরে কথা বলবেন। আর জনগণের সাথে সম্পৃক্ত আছে কি নাই সেটা নির্বাচন দিতে হবে, দিয়ে দেখতে হবে জনগণের সাথে সম্পৃক্ততা আছে কিনা। আর জনসভা যখন করতে যাব তখন এই বাধা দিবেন না। আপনি গেটে তালা লাগাবেন আর নাটক করার জন্য গাড়িতে উঠবার বললো আমাকে বের হতে দিল না, এটা। ধন্যবাদ। খুব সংক্ষেপে 1-1.5 মিনিট। আপনি বলছেন যে নির্বাচন করলে যে সেখানে সুস্থ এবং ভালোভাবে হবে না, তার প্রমাণ যে আপনার 2013 সালে যে 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমি বলেছি 6000 নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, যার জন্য বিভিন্ন জায়গায় আপনার বিএনপি দলীয় প্রার্থীরা জিততে পেরেছে। আপনি বলছেন যে এখন নির্বাচনে গেলে এই আওয়ামী লীগ কারচুপি করবে। এখন আপনি একটা জিনিস দেখবেন, মিডিয়া এবং এই সারা বিশ্বের যে অবজারভেশন গুলো আছে এত শক্তিশালী, এই কারচুপি করে কেউ পার পেতে পারবে না। এখন আর সেই সময়টা নেই, এখন গ্লোবাল রাজনীতিটাও গ্লোবালাইজেশন হয়ে গেছে, কারণ একা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই আর করা সম্ভব নয়। অতএব আপনারা সেই জিনিসটা মাথা থেকে দূর করেন, নির্বাচন করেন, গণতান্ত্রিক পন্থায় চলে আসেন, এই পেট্রোল বোমা বন্ধ করেন। আর আপনি বলছেন যে 2014 যে 5 জানুয়ারি নির্বাচন আপনারা বর্জন করেছেন, বর্জন না, আপনারা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। প্রতিহত করার ঘোষণা 500 সেন্টার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, স্কুল পুড়িয়ে দিয়েছেন। আপনাকে এটা কি পুড়িয়ে দেননি? আপনারা পুড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আপনারা যে ত্রাস সৃষ্টি করেছেন নির্বাচন কমিশনে, না ভোটাররা নয়, তাহলে এই যে এই সাধারণ জনগণের উপর পেট্রোল বোমা মারতেছে, না বলেছি এই পেট্রোল বোমা মারছে, না পেট্রোল বোমা মারছে সেটাও এই সাধারণ আর একটা জিনিস বলি আপনাকে খুব স্পেসিফিকলি বলি, 26,000 পাপিয়া আমাকে বলতে 26,000 যে এই যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের এটা কোন লিস্ট না। আওয়ামী লীগ আমার কাছে শুনে নেন, আপনি দয়া করে একটা বই কালেক্ট করেন, এই আপনি মার্কেটে মার্কেটটা বই কালেক্ট, 3টা বই আছে এটার জন্য, এই 3টা বইয়ে শুধু পত্রিকার কাটিং গুলো, এক একটা পাতায় 3-4টা পাতা। দর্শক, আমরা শেষ প্রান্তে মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যে পেজ আছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 একবার আমন্ত্রণ সৈয়দ আসিফ পাপিয়া এবং ডাক্তার মোহাম্মদ আজম খান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশে এক অপরাজনীতি চলছে এবং এটি অনেক কাল ধরে চলছে এবং এর থেকে পরিত্রাণ দরকার। এবং এখানে যে কেউই ধোয়া তুলসী পাতা নয়, এই আলোচনা থেকে এটি মোটামুটি স্পষ্ট। কম আর বেশি হয়তো মাত্রার পার্থক্য থাকতে পারে এবং বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন নিয়ে একটি স্থায়ী সমাধান দরকার। তবে সেই স্থায়ী সমাধান কি সংলাপের মধ্য দিয়ে? কারণ সংলাপের ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। বিকল্পটা কি হতে পারে, বিকল্প কোনো ফর্মুলা আছে কিনা সেটি অবশ্য জানা দরকার। তবে
এর একটা স্থায়ী সমাধান যে দরকার এই বিষয়ে অন্তত এই টেবিলে কোনো বিতর্ক ছিল না, যেখানে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, আরেকজন বিএনপি দলীয় সাবেক আইন প্রণেতা ছিলেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।